শুরু করছি আন্তন চেকভের লেখা নিজের বাড়িতেই। গ্রিগরেভদের ওখান থেকে একটা বই চাইতে কে যেন একজন এসেছিল। আমি বলে দিয়েছি যে আপনি বাড়িতে নেই। আর শুনুন ইয়েভগেনি পেট্রোভিচ, আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে সেরিওজের সঙ্গে আপনার বেশ ভালো করে কথা বলা দরকার। আজ আর গতকাল দুদিন আমি তাকে সিগারেট খেতে দেখেছি। যখন বকতে চেষ্টা করেছি তখন সে নিজের কানের ওপর দুহাত চেপে চিৎকার করে সে আমার কণ্ঠস্বর ডুবিয়ে দিয়েছে। জেলা পাবলিক প্রসিকিউটর ইয়েভগেনি পেট্রোভিচ বাইকোভস্কি সবেমাত্র কাজ থেকে বাড়ি ফিরে নিজের ঘরে প্রবেশ করে হাতের দস্তানা খুলছিলেন। ছেলে গভর্নেসের এই কথা শুনে তার দিকে তাকিয়ে হাসলেন। সেরিওজা সিগারেট খেয়েছে? কাত কুঁচকে বললেন। পাজিটাকে সিগারেট মুখে আমি বেশ কল্পনা করতে পারছি। ওর বয়স কত হলো যেন? 7। অবশ্য আপনি এটাকে গুরুতর ব্যাপার বলে মনে না করতে পারেন, কিন্তু এই বয়সে ধূমপান করা অত্যন্ত ক্ষতিকর বদ অভ্যাস। একেবারে প্রথম থেকেই এসব অভ্যাস সমূলে বিনাশ করা উচিত। আমি সম্পূর্ণ একমত। তা সিগারেট পায় কোথা থেকে ও? আপনার টেবিল থেকে। সত্যি? বেশ, তাহলে আপনি বরং ওকে আমার কাছে পাঠিয়ে দিন। গভর্নেস জানার সময় বাইকোভস্কি টেবিলের পাশে তার আরামকে দাঁড়ায় বসে চোখ বন্ধ করে ভাবতে বসলেন। কল্পনার চোখে সে সেরিওজার ছবি দেখলেন। দুহাত লম্বা একটা বিরাট সিগারেট তার মুখে, মেঘের মতো সিগারেটের ধোঁয়ায় সে আসন্ন। ছবিটি দেখে তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সেই সঙ্গে গভর্নেসের চিন্তিত গভীর মুখ তাকে বহুদিন আগেকার প্রায় অর্ধবিস্মৃত অতীতের কথা মনে করিয়ে দিল। যখন ছোটদের ঘরে কিংবা স্কুলে কাউকে ধূমপান করতে দেখলে বাবা মা এবং শিক্ষক একটা অদ্ভুত বিভ্রান্তিকর আতঙ্কে অস্থির হয়ে পড়তেন। আতঙ্ক কথাটাই ব্যাপারটাকে পরিষ্কার করে বোঝায়। এসব ছেলেদের বেত মারা হতো কিংবা স্কুল থেকে বার করে দেওয়া হতো। জীবন তাদের কাছে দুর্বিষহ বোঝা করে তোলা হতো। কিন্তু একজন শিক্ষক বা বাবা মা কেউই সঠিকভাবে বলতে পারতো না ধূমপানের মধ্যে এমন কি ক্ষতি নিহিত ছিল, কেন বা এইরকম একটা মারাত্মক অপরাধ বলে বিবেচিত হতো। অবশ্য কেন খুব ভালোভাবে না জেনেই বহু পূর্ববয়স্ক ব্যক্তিগণও ধূমপানের অভ্যাসের বিরুদ্ধে লড়াই করতে থাকেন। ইয়েভগেনি পেট্রোভিচের মনে পড়ল তার স্কুলের প্রধান শিক্ষকের কথা। তিনি বেশ পণ্ডিত, সদৃঢ় বৃদ্ধ ব্যক্তি ছিলেন, কিন্তু কোনো ছেলেকে সিগারেট খেতে দেখলে তিনি ভয়ে বিবর্ণ হয়ে উঠতেন। সঙ্গে সঙ্গে শিক্ষকদের সভা রেখে তিনি অপরাধীটাকে স্কুল থেকে বিতাড়িত করার ব্যবস্থা নিতেন। প্রাত্যহিক জীবনের রীতিই যেন এইরকম। পাপ যেখানে যত অস্পষ্ট এবং কুয়াশা ঘেরা মানুষ যেন সেখানে তত বেশি মরিয়া হয়ে তার সঙ্গে লড়াই করে। ওইভাবে দ্বন্দ্বপ্রাপ্ত 2-3 জনের কথা ইয়েভগেনি পেট্রোভিচ ভেবে ভেবে মনে করে উঠলেন। তিনি না ভেবে পারলেন না যে ওদের অপরাধের চাইতে শাস্তির ফলাফল অনেক বেশি ক্ষতিকর হয়েছে। একটি জীবন্ত সত্তা যে কোনো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম না হলে মানুষ প্রতিনিয়তই দেখত যে তার স্বাভাবিক কার্যাবলী এমন সব অনুমানের উপর ভিত্তি করে সংঘটিত যা প্রমাণ করা যায় না। আর সে এও দেখত যে শিক্ষা, আইন, সাহিত্য প্রভৃতি বিভিন্ন শাখার মৌলিক সত্যাবলী সম্পর্কে সে কত কম জানে। তার বিশ্রাম এর জন্য ব্যগ্রক্লান্ত মস্তিষ্ক এই ধরনের নানা চিন্তার জন্ম নিল। তার মনের মধ্য দিয়ে ওই সব ভাবনারা ভেসে বেড়াতে লাগলো। পরস্পরের সঙ্গে সম্পর্কহীন একটার পর একটা ভাবনা তার মনের মধ্যে ভিড় করে এলো, কিন্তু মনের গভীরে প্রবেশ না করে শুধু উপরে উপরে তারা ভাসতে লাগলো। যার সারাদিন আইনের খুঁটিনাটি নিয়ে কাটে, সারা মন যার এক বিশেষ দিকেই সর্বদা নিয়োজিত থাকে, ওই সব এলোমেলো ঘরোয়া ভাবনা কিন্তু তার মনে একটা কোমল শান্তির প্রলেপ বুনিয়ে দেয়। তখন রাত 9টা। উপরের ফ্ল্যাটে তেতলায় কে যেন একজন ঘরের মধ্যে এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত অনবরত পায়চারি করছে। তারপর উপরের ফ্ল্যাটে 2 জন পিয়ানোতে দ্বৈত সঙ্গীত গাচ্ছে। যে মেঝেতে পায়চারি করছিল তার চঞ্চল পদক্ষেপ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কোনো গভীর দুর্ভাবনায় আক্রান্ত কিংবা দাঁতের ব্যথায় পীড়িত। আর ওপরের একঘেয়ে দ্বৈত সঙ্গীতের সুর সন্ধ্যার নীরবতার মাঝখানে এমন এক ঘুম ঘুম ভাব এনে দিয়েছিল যে যাদের অলস ভাবনায় চমৎকার সহায়ক। নার্সারিতে তখন সেরিওজা ও গভর্নেস কথা বলছিল। সেরিওজা খুশি ভরা গলায় চিৎকার করে উঠল, বাবা এসেছে! বাবা, বাবা! বাবা দেখেছেন তোমাকে, যাও শিগগির। শুনছো? ভীত পাখির মতো সরু হালকা গলায় গভর্নেস পি করে বললেন। আচ্ছা, ওকে, আমি কি বলবো? ইয়েভগেনি পেট্রোভিচ নিজেকেই
জিজ্ঞেস করলেন। কিন্তু ছেলেকে কি বলবেন সেটা উদ্ভাবন করবার আগেই তার 7 বছরের সেরিওজা ঘরে ঢুকলো। সে যে মেয়ে নয়, ছেলে। শুধু তার পোশাক দেখে তা বোঝা যেত। রোগা ফর্সা, ঠুনকো, তাকে দেখে মনে হতো যেন কোনো বিদেশি ফুল। তার সর্বাঙ্গ ঘিরে একটা কোমল পেলবতা। সে কোমলতা তার চেহারায়, তার হাবভাবকে, তার কোকড়া চুলে, এমনকি তার ছোট মখমলের কোটেও পরিব্যক্ত। বাবার কোলে চড়ে চুমু খেতে খেতে সে কোমল গলায় বলল, গুড ইভিনিং বাবা। তুমি ডেকেছিলেন? বাবা ধীরে ধীরে তার বাহু সরিয়ে দিয়ে বললেন, 1 মিনিট সের্গেই ইয়েভগেনিচ। চুমু খাওয়ার আগে তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। তোমার উপর আমি ভয়ানক রাগ করেছি। আমি তোমাকে আর ভালোবাসি না। বুঝেছ? আমি তোমায় ভালোবাসি না। তুমি তুমি আমার ছেলে নয়। হ্যাঁ। সেরিওজা স্ত্রীর দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে থাকলো। দৃষ্টি সরিয়ে এনে টেবিলের ওপর রাখলো, তারপর কাঁধ নাড়ালো একবার। হতভম্ব হয়ে চোখ পিটপিট করতে করতে সে জিজ্ঞাসা করলো, আমি কি করেছি? আর সারাদিন আমি একবারও তোমার অফিসের ঘরে যাইনি, একটা জিনিসও ছুঁইনি। এইমাত্র নাতালিয়া সোমিওনোভনা আমাকে বলেছে যে তুমি সিগারেট খাও। এ কথা কি সত্যি? তুমি সিগারেট খাও? হ্যাঁ, একবার খেয়েছি, তা সত্যি। পাবলিক প্রসিকিউটর হাসি গোপন করতে গিয়ে পুনঃকুঞ্চিত করে বললেন, এই যে আবার মিথ্যা কথা বলছো। নাতালিয়া সেমিওনোভনা তোমাকে 2বার ধরেছেন। তাহলে 3টে কুকর্ম করলে। সিগারেট খাওয়া, অন্যের সিগারেট নেওয়া আর মিথ্যা কথা বলা। 3টে বিশ্রী অপরাধ। সেরিওজার এতক্ষণ মনে পড়ল, চকচকে চোখে বলল, ও হ্যাঁ, সত্যিই তো, আমি 2বার সিগারেট খেয়েছি। আজ একবার আর আরেকদিন। তাহলে দেখছি তুমি নিজেই স্বীকার করছো যে একবার নয়, তুমি 2বার ধূমপান করেছো। কিন্তু আমি তোমার উপর ভারী রাগ করেছি। তুমি বেশ ভালো ছেলে ছিলে, এখন মনে হচ্ছে তুমি খারাপ হয়ে গেছো। ইয়েভগেনি পেট্রোভিচ সেরিওজার জামার কলার ঠিক করে দিতে দিতে ভাবলেন, আর কি বলবো ওকে। তারপর আবার শুরু করলেন, এটা ঠিক নয়। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। প্রথমত, যে সিক্রেট তোমার নয় তা নেবার তোমার কোনো অধিকার নেই। নিজের সম্পত্তি ভোগ করবার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু নিজের নয় এমন কোনো জিনিস যদি কেউ কখনো নেয়, তখনই সেটা অন্যায় হয়। যেমন ধরো, নাতালিয়া সেমিওনোভার একটা বক্স ভর্তি কাপড় আছে, ওটা তার নিজের বাক্স। তার মানে আমরা, অর্থাৎ তুমি আর আমি, সেটা স্পর্শ করার কোনো অধিকার রাখি না, কারণ এটা আমাদের জিনিস না। বুঝতে পারছো? আবার ধরো, তোমার ছোট ছোট খেলনার ঘোড়া আছে, ছবি আছে, আমি সেগুলো নিই না। নিই কি? আমার হয়তো ওগুলো নিতে ইচ্ছা করে, কিন্তু আমি জানি যে এগুলো তোমার জিনিস, আমার নয়। সেরিওজা ভ্রু কুঁচকে বলল, ইচ্ছে করলে তুমি ওগুলো নিতে পারো, নাও না কেন বাবা। আমার কথা ভেবো না। ওই যে টেবিলের ওপর তুমি ছোট কুকুরটা রেখেছো, সেটা তো আমার। আমি তো কিছু মনে করছি না, ওটা থাকুক না এখানে। আহা, তুমি বুঝতে পারছো না। বাইকোভস্কি বললেন, কুকুরটা তুমি আমাকে দিয়ে দিয়েছো, কাজেই সেটা আমার। ওটাকে নিয়ে আমি যা খুশি তাই করতে পারি। কিন্তু আমার সিগারেট আমি তোমাকে দিইনি, ওটা আমার জিনিস। না, এভাবে কোনো দিন বোঝাতে পারবো না। পাবলিক প্রসিকিউটর মনে মনে ভাবলেন, অসম্ভব, আর এটা নিরর্থক। আমার নিজের নয় এমন সিগারেট যদি খেতে চাই, তবে সবার আগে আমাকে মালিকের অনুমতি নিতে হবে। অলসভাবে বাক্যের পেছনে বাক্য জুড়ে দিয়ে শিশুসুলভ ছোট ছোট শব্দের সাহায্যে বাইকোভস্কি পুত্রকে ব্যক্তিগত সম্পত্তির অর্থ বোঝাতে আরম্ভ করলেন। পিতার বুকের উপর দৃষ্টি নিবন্ধ রেখে সেরিওজা গভীর মনোযোগের সঙ্গে কথা শুনছিল। সন্ধ্যার সময় বাবার কাছে বসে আলাপ করতে ওর ভারী ভালো লাগে। কিছুক্ষণ পর সে 2 হাতের কোণই টেবিলের উপর রেখে তার অর্ধনিমীলিত চোখের দৃষ্টি সরিয়ে এনে কাগজ আর কালির দোয়াতের উপর ন্যস্ত করলো। তারপর সে দৃষ্টি সারা ঘরময় ঘুরে এসে আঠার বোতলের ওপর পড়লো। হঠাৎ বোতলটা তুলে ধরে ভালো করে দেখতে দেখতে সে প্রশ্ন করলো, বাবা, আঠা দিয়ে কী তৈরি হয়? বাইকোভস্কি বোতলটা তার হাত থেকে নিয়ে টেবিলের ওপর রেখে আগের কথার সূত্র ধরে বলে চললেন, দ্বিতীয়ত, তুমি যে সিগারেট খাও এটা ভালো নয়। আমি সিগারেট খাই, তার মানে এই নয় যে তুমি খেতে পারো। জিনিসটা আমার পক্ষে ভালো নয়, সেই কথা জেনে শুনেই আমি ধূমপান করি। নিজেকে আমি এই অভ্যাসের জন্য তিরস্কার করি। পাবলিক প্রসিকিউটর ভাবলেন, সত্যি আমি কী রকম বুদ্ধিমান, চতুর শিক্ষক। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে খারাপ। যে ব্যক্তি ধূমপান করে সাধারণত তার মৃত্যু হবার কথা তার অনেক আগেই, যে সে মারা যায়। তোমার মতো ছোট ছেলের পক্ষে ধূমপান করা বিশেষত ক্ষতিকর। তোমার বুক দুর্বল, তুমি এখনো শক্ত সমর্থ হওনি। ঠুনকো স্বাস্থ্যের লোকেরা ধূমপান করলে তাদের যক্ষ এবং আরও নানা রকম রোগ হয়। ইগনাতি চাচার কথা মনে আছে? যক্ষায় মারা গিয়েছিল। ধূমপানের অভ্যাস না থাকলে হয়তো
আজও তিনি বেঁচে থাকতেন। সেরিওজা বিষণ্ণ দৃষ্টিতে ল্যাম্পের দিকে তাকালো। সেটা আঙ্গুল দিয়ে স্পষ্ট করে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। তারপর মন্তব্য করলো, ইভনাতি চাচা চমৎকার বেহালা বাজাতেন। তার বেহালাটা এখনও গ্রিগোরেভদের কাছে আছে। সেরিওজা টেবিলের উপর তার কনুই রাখলো, তারপর হাতের উপর মাথা রেখে সে ভাবতে শুরু করলো। তার মুখের ভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে তার নিজের মনের গহনে কোনো ভাবনার খেই করে ধরে এগিয়ে চলেছে। তার অশ্রু টলমল বিশাল ছোট চোখটিতে আতঙ্ক মিশ্রিত বিষণ্ণ দৃষ্টি ফুটে উঠল। অল্পদিন আগে তার মা এবং ইগনাতি চাচার মৃত্যু ঘটেছে। নিঃসন্দেহে সে এ কথা ভাবছিল। মা চাচাদের মৃত্যু এসে ভিন্ন একটা জগতে তুলে নিয়ে যায়, কিন্তু তাদের ছেলেমেয়েরাও বেহালা এখানে পড়ে থাকে। মৃত্যুর পর মানুষ তারার কাছাকাছি কোথাও স্বর্গে বাস করে। নিজের পৃথিবীর দিকে তাকিয়ে দেখে এই যে বিচ্ছেদে ওরা কি অনুভব করে আর কি বলা যায় ওকে। ইয়েভগেনি পেট্রোভিচ মনে মনে ভাবছিলেন, আমার কোনো কথা আর মনে পড়ছে না। বেশ বুঝতে পারছি যে তার কাজটাকে কিংবা কথাগুলোকে কোনোভাবেই বিশেষ গুরুত্ব দিতে পারছেন না। ওকে কেমন করে ব্যাপারটা বোঝায়। পাবলিক প্রসিকিউটর সাহেব উঠে পড়ে ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করলেন। তিনি মনে মনে ভাবলেন, আমাদের ছোট ছেলেবেলায় এসব প্রশ্নের সমাধান খুব সোজা ছিল। কোনো ছেলেকে ধূমপান করতে দেখলেই তাকে বেত্রাঘাত করা হতো। যারা একটু দুর্বল চিত্ত বা কাপুরুষ ছিল তারা এতেই ঠিক হয়ে যেত, কিন্তু একটু বেপরোয়া আর চালাক বালকেরা তারপর থেকে জুতোর মধ্যে সিগারেট লুকিয়ে নিয়ে গিয়ে চালাঘরের মধ্যে বসে ধূমপান করত। ওখানে ধরা পড়ে দ্বিতীয়বার শাস্তি ভোগ করার পর তারা নদীর পাড়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে সিগারেট টানত। ছোট বালক একদিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়ে ওঠা পর্যন্ত ব্যাপারটা এমনভাবেই চলতে থাকতো। আমাকে ধূমপান করা থেকে বিরত রাখার জন্য আমার মা আমাকে মিষ্টি আর পয়সা ঘুষ দিতেন, কিন্তু আজকাল যে পদ্ধতি নীতি গর্হিত বিবেচনা করা হয় তাকে আমার ঘৃণ্য মনে হয়। আধুনিক নীতিবাগীত শিক্ষক একেবারে যুক্তির পাদদেশে দাঁড়িয়ে ভীত কিংবা মোহের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীনভাবে শিশুকে সুর ধারণা উপলব্ধি প্রয়াস আসবান, যেন সে ভালোকে শুধু ভালোর জন্যই গ্রহণ করতে বলেন। তিনি এখন একইভাবে ঘরের মধ্যে পায়চারিরত সেরিওজা সেই অবসরে তার চেয়ারে হাঁটু ভেঙে বসে টেবিলের উপর ঝুঁকে ছবি আঁকতে শুরু করে দিয়েছে। বাবার কাগজপত্র কিংবা কালি স্পর্শ করবার কোনো লোভ যেন তার মনে না কখনো জাগে। সেই জন্যই এই টেবিলের উপর কিছু আঁকবার কাগজ ও একটা নীল পেন্সিল সবসময় তৈরি থাকতো। একটা বাড়ি আঁকতে আঁকতে সেরিওজা বলল, আজ তরকারি কুটবার সময় একটা আঙ্গুল কেটে ফেলেছে বাবা। এত জোরেও চিঁচিয়ে উঠেছিল যে আমরা সবাই ভয় পেয়ে রান্নাঘরে ছুটে গিয়ে এলাম। ও কি বোকা! নাতালিয়া সেমিওনোভনা ওকে বললেন যে আঙ্গুলটা ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখো, কিন্তু ও মুখে পুরেই চুষবেই। এই নোংরা আঙ্গুলটা কেমন করে সে মুখের মধ্যে দিল, এটা ঠিক হয়নি, তাই না বাবা? তারপর দুপুরে খাবার সময় হারমোনিয়াম গলায় একজন লোক এসেছিল। তার সঙ্গে ছোট মেয়েটি যে বাজনার তালে তালে নেচেছিল, বাবাকে সে কাহিনীও বিবৃতি করে শোনালো। পাবলিক প্রসিকিউটর মনে মনে ভাবলেন, ও তার নিজের ভাবনা নিয়েই মশগুল। তার নিজের জগতে সে বাস করে। কোন জিনিসটা জরুরি কোন জিনিসটা নয় সেই সম্পর্কে তার নিজস্ব মানদণ্ড আছে। তার চেতনাকে জাগিয়ে তোলে তার মনোযোগ আকর্ষণ করতে হলে শুধু তার কথার ভঙ্গি অনুকরণ করাই যথেষ্ট নয়, তার সমগ্র ভাবনা এবং চিন্তার পদ্ধতিকে ভালোভাবে অনুধাবন করতে হবে। এই সিক্রেটের ব্যাপার নিয়ে আমি যদি ভীষণ দুঃখ পেতাম কিংবা মর্মাহত হতাম কিংবা কাঁদতাম, তাহলে সে বোধহয় সহজেই এর মানে বুঝতে পারত। মায়েরা যখন শিশুদের বড় করে তোলে তখন তারা কিন্তু নিজেদের অজান্তেই ছেলে মেয়েদের সঙ্গে একাত্ম হয়ে অনুভব করতে শেখে। তাদের সঙ্গে হাসে কাঁদে। যুক্তি আর হিপোদেশ দিয়ে সত্যি কিছু হয় না। কিন্তু এখন আর কি বলবো ওকে। হ্যাঁ, এই পরিস্থিতিটা ইয়েভগেনি পেট্রোভিচের কাছে আশ্চর্য এবং অবিশ্বাস্য বলে মনে হলো। তিনি একজন অভিজ্ঞ আইনজীবী, জীবনের অর্ধেক সময় মানুষকে সেরা করে আর সাজা দিয়ে কাটিয়েছেন। তিনি আজ একটি বালককে কি বলবেন খুঁজে পাচ্ছেন না। শোনো, আমাকে কথা দাও যে তুমি আর কখনো ধূমপান করবে না। ছেলেকে উদ্দেশ্য করে তিনি বললেন। হাতের পেন্সিলটা সজোরে চেপে ধরে ছবির উপর আরও ঝুঁকে সে কলকল করে উঠল, কথা দেব বা কথা দেওয়া। বাইকোভস্কি মনে মনে নিজেকে প্রশ্ন করলেন, ও কি কথা দেওয়া কথাটির মানে জানে? বোধহয় না। না, আমি ওই সব চরিত্র শুদ্ধির কাজে কোনো কর্মের নই। কোনো শিক্ষক
বা আমার কোনো সহকর্মী যদি এই মুহূর্তে আমার মনের ভিতরটা দেখতে পেতেন, তবে ঠিক ভাবতেন যে আমি ভারী দুর্বল চিত্র, শুধু বেশি থিওরি দিয়ে মাথা ঘামাই। স্কুলে কিংবা আদালতে এইসব কঠিন প্রশ্নের সমাধান বাড়ির চাইতে অনেক বেশি সহজ হয়ে যায়। এখানে যাদের সঙ্গে তোমার কারবার, তাদের তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো। ভালোবাসা বড় বেশি দাবি করে, সমস্ত প্রশ্নটাকেই তা ভয়ানকভাবে ঘোরালো করে তোলে। এই শিশুটি যদি আমার সন্তান না হতো, ধরো কোনো ছাত্র কিংবা কয়েদি হতো, তাহলে আমার কোনো ভয় লাগতো না। আমার ভাবনাগুলো এরকম এলোমেলো হয়ে ছুটে বেড়াতো না। ইয়েভগেনি পেট্রোভিচ টেবিলের পাশে বসে সেরিওজার আঁকা একটা ছবি কাছে টেনে নিলেন। একটা বাড়ি, ছাদটা অদ্ভুত বাঁকা, এক সারি ধোয়া বিদ্যুতের মতো এঁকে বেঁকে একেবারে কাগজের মাথা পর্যন্ত উঠে গেছে। বাড়িটার পাশে একজন সৈনিক দাঁড়িয়ে আছে, তার মুখের মাঝখানে দুটো বিন্দু ও দুটো চোখ। তার হাতে একটা বন্দুক, বন্দুকটা দেখতে ইংরেজি 4 সংখ্যার মতো। মানুষ কখনো বাড়ির চাইতে লম্বা হতে পারে না, পাবলিক প্রসিকিউটর মন্তব্য করলেন। দেখো, বাড়ির ছাদ লোকটার কাঁধের কাছ পর্যন্ত এসেছে। সেরিওজা বাবার কোলের মধ্যে ঢুকে আরাম করে বসলো, তারপর নিজের ছবির দিকে তাকিয়ে বলল, কিন্তু বাবা, সৈনিকটাকে আরও ছোট করে আঁকলে তো তার চোখ দেখতে পাওয়া যাবে না। কিন্তু কি ওর ভুলটা শুধরে দেবেন? সেই অভিজ্ঞতা থেকে তার এই দৃঢ় বিশ্বাস জন্মেছে যে বনজঙ্গলিদের মতো শিশুদের নিজেদের আর্ট সম্পর্কে কতগুলো বিশেষ ধ্যান ধারণা আছে। সেই ধ্যান ধারণার রূপ ও প্রকৃতি বড়দের বুদ্ধির সম্পূর্ণ অগম্য। বড়দের বিচারের মাপকাঠিতে সেরিওজাকে মনে হবে অস্বাভাবিক। মানুষকে যে বাড়ির চাইতে উঁচু করে আঁকতে হবে, এটা তার কাছে যথার্থ ও সঙ্গত বলে মনে হয়েছে। পেন্সিল দিয়ে সে শুধু বস্তু নয়, অনুভূতিও আঁকা যায়, সেটা তার কাছে খুব স্বাভাবিক বলে মনে হয়েছে। তাই সে অর্কেস্ট্রার শব্দকে গোলাকৃতি এবং ধোঁয়ার সাহায্যে প্রকাশ করেছে। হুইসলের ধ্বনিকে ওপর দিকে পেঁচিয়ে ওটা সুতার রূপ দিয়েছে। তার মনে শব্দ যুক্ত হয়ে রয়েছে আকার এবং রঙের সঙ্গে। তাই সে যখন অক্ষর রং করতে বসে, তখন অবধারিতভাবে এল হয় হলুদ, এম হয় লাল, আর এ হয় কালো। এই রকম ছবি রেখে নিয়ে সেরিওজা আবার আরাম করে বাবার কোলে বসে, তার দাড়ি নিয়ে খেলতে থাকে। প্রথমে আঙ্গুল দিয়ে দাড়িগুলো সযত্নে সমান করে আঁচড়ালো, তারপর তাকে দুভাগ করে গালের দুপাশে গালগাট্টার মতো করে সাজালো। এইবার তোমাকে ইভান স্পেনারনোভিসের মতো দেখাচ্ছে, সে বলে উঠল। আর এখন বাবা, তোমাকে সুইজারল্যান্ডের লোকের মতো লাগছে। আচ্ছা বাবা, ওরা সবসময় দরজার কাছে দাঁড়িয়ে থাকে কেন? চোরদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য? পাবলিক প্রসিকিউটর নিজের মুখের উপর সেরিওজার নিঃশ্বাস অনুভব করলেন। তার দাড়ি ছেলের গাল স্পর্শ করল। তার হৃদয়ে একটা উষ্ণ কোমল অনুভূতি জেগে উঠল। মনে হলো যেন শুধু তার হাত নয়, তার সমস্ত আত্মা সেরিওজার মখমলের কোটের উপর পড়ে রয়েছে। শিশুর বড় বড় কালো চোখের দিকে তাকিয়ে তার মনে হলো ওর গভীর অতলতার মধ্য দিয়ে যেন ওর মা, তার স্ত্রী, যা কিছু তিনি জীবনে ভালোবেসেছেন, সেই সব তার দিকে দু চোখ মেলে তাকিয়ে রয়েছে। তিনি ভাবলেন, একে কি করে আমি বেত দিয়ে মারব? এর জন্য শাস্তির ভাবনা ভেবে কী লাভ? শিক্ষাবিদ হিসাবে আমি অপদার্থ। এক সময় মানুষ আমাকে অনেক সরল ছিল, তখন তারা এত তত্ত্ব চিন্তা করতো না। যা স্থির করতো তা বেশ জোরের সঙ্গে, সাহসের সঙ্গে করত। এখন আমরা বড় চিন্তা বেশি করি। তর্কশাস্ত্র আমাদের জয় করে নিয়েছে। মানুষের যত বিকাশ ঘটছে তত বেশি তারা নানা চিন্তা ভাবনা করছে, তত গভীরভাবে সে সূক্ষ্মদর্শিতার তলিয়ে যাচ্ছে। তার মনে তত সন্দেহ ও দ্বিধার ভাব বাড়ছে, আর আত্মবিশ্বাস কমে যাচ্ছে। সব প্রশ্নকেই সে ভয়ে ভয়ে দেখতে শুরু করেছে। এবং সত্যি, কাউকে কোনো জিনিস শেখাতে হলে, কিছুর বিচার করতে হলে, কিংবা বিরাট বিরাট গুরুগম্ভীর বই লিখতে হলে একজন লোকের কি সাংঘাতিক সাহস থাকা দরকার। ঘড়িতে 10টা বাজার শব্দ হলো। আচ্ছা, এবার শোবার সময় হলো যে, তিনি গুড নাইট বলে বিছানায় যাও। সেরিওজা নড়ে নড়ে বলল, বাবা, আর একটু থাকি। কিছু বলো তুমি, একটা গল্প বলো। বেশ, কিন্তু গল্প শেষ হবার সঙ্গে সঙ্গে বিছানায় যাবে। ইয়েভগেনি পেট্রোভিচ
রাত্রের বেলায় প্রায় সেরিওচাকে গল্প শোনাতেন। অধিকাংশ ব্যস্ত লোকের মতো তার একটি কবিতা কিংবা গল্প মুখস্থ ছিল না, তাই প্রতিবারই বানিয়ে বানিয়ে বলতে হতো। সবসময় তিনি এক দেশে এক রাজা ছিল এই বাঁধা দিয়ে তার কাহিনী শুরু করতেন। তারপর সহজ সরল আজে বাজে কথার বিনুনি গেঁথে চলতেন। দৃশ্য চরিত্র প্রণোদিত হয়ে এলোমেলোভাবে ভিড় করে আসতো, আর কাহিনী এবং নীতিকথার অংশটুকু যেন আপনার থেকেই এসে জুড়ে বসতো। সেরিওজার এইসব বানিয়ে বানিয়ে বলা গল্প খুব ভালো লাগতো। তার বাবা লক্ষ্য করেছিলেন যে কাহিনী যত সরল হয় ততই সে গভীরভাবে শিশুর মনে রেখাপাত করে। ছাদের দিকে তাকিয়ে তিনি শুরু করলেন, শোনো, এক দেশে এক রাজা ছিলেন। রাজা বুড়ো হয়ে গেছেন, তার সাদা লম্বা দাড়ি আর বিরাট গোঁফ। তিনি যে প্রাসাদে বাস করতেন তা স্ফটিকের। সূর্যের আলো পড়ে সেই প্রাসাদ একটা স্বচ্ছ বরফের চাকের মতো ঝকঝক করত। তারপর শোনো বাবা, প্রাসাদটি ছিল একটা বিরাট বাগানের মধ্যে। সে বাগানে বসলে কমলা হতো, ডুমুর আর চেরি আর টিউলিপ, গোলাপ, লিলি ফুল ফুটতো প্রচুর। তাছাড়া নানা রঙের পাখি সারাদিন গান গেয়ে বেড়াতো। যেখানে গাছের ছোট ছোট কাচের বল ঝুলতো, বাতাসের ধাক্কা লেগে এমন মিষ্টি শব্দ হতো যে শুনতে ভারী ভালো লাগতো। কাচের শব্দ ধাতুর শব্দের চাইতে কোমল। তারপর যেন কি ছিল যেন সেখানে, ও হ্যাঁ, অনেক ফোয়ারা ছিল সেখানে। তোমার সোনিয়া চাচির গায়ের বাড়িতে তুমি ফোয়ারা দেখেছো না? ঠিক সেরকমই রাজার বাগানেও ফোয়ারা ছিল, তবু সেগুলো ছিল অনেক বড়, আর তাদের পানির ধারা সবচাইতে উঁচু। দাউদার গাছকেও ছাড়িয়ে যেত। ইয়েভগেনি পেট্রোভিচ এক মুহূর্ত ভেবে তার আবার শুরু করলেন। বুড়ো রাজা একটি ছেলে ছিল, সেই সিংহাসনের ভাবী উত্তরাধিকারী। সেও একটি ছেলে, ঠিক তোমার মতনই। সে খুব ভালো ছেলে ছিল, কখনো বদমেজাজি করতো না, দেরি করে তাড়াতাড়ি ঘুমোতে যেত। টেবিলের ওপরকার জিনিসপত্র কখনো নাড়তো না, আর সব দিক মিলিয়ে বেশ চালাক ছেলে ছিল। শুধু তার একটা দোষ ছিল, সে সিগারেট খেত। সেরিওজা গভীর মনোযোগের সঙ্গে গল্প শুনছিল। সোজা বাবার চোখের দিকে তাকিয়ে সে একবার নিজের চোখ মিটমিট করলো। বাবা আমার মনেই গল্প বললেন। এরপর খানিকটা ইতস্তত করে তারপর তিনি এইভাবে গল্পটা শেষ করলেন। সিগারেট খেতে খেতে রাজার ছেলের যক্ষা রোগ হয় এবং যখন তার বয়স মাত্র 20 তখন তার মৃত্যু ঘটল। বৃদ্ধ অর্থর্ব রাজা একা নিঃসহায় হয়ে পড়ে রইলেন। রাজ্য শাসন করবার জন্য কেউ থাকলো না, রাজার প্রাসাদ রক্ষা করবার মতো কেউ রইল না। শত্রুরা এসে রাজাকে হত্যা করলো, প্রাসাদ ধ্বংস করে ফেললো। এখন সেই বাগানে আর চেরি কিংবা পাখি কিংবা কাচের বল নেই। কাজেই দেখছো বাবা, ইয়েভগেনি পেট্রোভিচের কাছে কাহিনীর এই পরিসমাপ্তি মনে হলো বড্ড ছেলে মানুষই, রীতিমতো অবিশ্বাস্য। কিন্তু সেরিওজার মনে তা গভীর প্রভাব বিস্তার করলো। তার চোখের দৃষ্টিতে ফুটে উঠল একটা ব্যথা এবং ভয়ের ছায়া। দু এক মুহূর্ত সে অন্ধকার জানালা দিয়ে বিষণ্ণ দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকলো। তারপর শিউরে উঠে নিচু গলায় বলল, বাবা, আমি কখনো আর সিগারেট খাবো না। শুভরাত্রি জানিয়ে ছেলে ঘুমোতে যাওয়ার পর বাবা ঘরের ভেতর আবার ধীরে ধীরে পায়চারি করতে করতে ভাবলেন, লোকে বলবে যে কাহিনীর সৌন্দর্য শিল্পরূপই তাকে নাড়া দিয়েছে, কিন্তু তাহলেও এর মধ্যে কোনো সান্ত্বনা নেই, কারণ মোটের ওপর পন্থাটা খুব সৎ নয়। আচ্ছা সত্য এবং নীতি কথাটাকে কেন সর্বদা রাংটায় মুড়ে চিনি ঢাকা বড়ির মতো পরিবেশন করতে হবে? কেন তাকে তার সহজ সরল উলঙ্গ মূর্তিতে তুলে ধরা যাবে না? এটা যুক্তিসঙ্গত নয়। এত মিথ্যা ছলনা চালাকি। তার মনে পড়ল জুরিদের কাছে বক্তৃতা করবার সময় কেমন জানি তিনি তাদের কাছে ঘটনা বিশ্লেষণের পরিবর্তে কেসটার একটা চমৎকার জীবন্ত বর্ণনা পরিবেশন করেন। কেমন করে মানুষ জীবন সম্বন্ধে তাদের ধারণা গড়ে তোলে তো, এবং আত্মার জিজ্ঞাসার দ্বারা তারা নয়। নাটক, নোভেল আর ঐতিহাসিক উপন্যাস পড়ে ঔষধ মিষ্টি হতে হবে, সত্যকে হতে হবে সুন্দর। মানুষ সৃষ্টির প্রথম দিন থেকে নিজেকেই এতেই অভ্যস্ত করে নিয়েছে। হয়তো এইটাই স্বাভাবিক, এই রকমই হওয়া উচিত। প্রকৃতির মধ্যে বহু ছলনা, বহু ধোঁকা আছে। তিনি কাজ করতে বসলেন, তিনি তার মনের মধ্যে এইসব অলস ঘরোয়া ভাবরাজি এলোমেলোভাবে ঘুরে বেড়াতে লাগলো। ওপরে ওপরে পিয়ানোর শব্দ থেমে গেছে, কিন্তু
তেতলার বাসিন্দা তখনও ঘরের এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত ক্রমাগত পায়চারি করে যাচ্ছেন।